শুরু করছি আমি তো ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী, পাঠে FKCS, পর্ব সংখ্যা 30। আবির: ভাইরে, এভাবে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যাবে। তোর বোনের যন্ত্রণায় আমি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবো। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তারপর কোনো অঘটন ঘটলে সমস্যা নেই, আমি সামলে নেব। তানবীর খানিকক্ষণ চুপ থেকে পুনরায় বলে, হাতের কি অবস্থা? ব্যথা আছে? আছে, একটু কম। তুমি জানো তোমার নিজের দোষেই আজ তোমার এই অবস্থা। আমি আবার কি করলাম? তোমার কিছুদিনের আচরণে এমনিতেই বোনের মেজাজ বিগড়ে ছিল, তার মধ্যে তুমি বিবাহিত এই কথা কেন বলতে গেছিলা? তার উপর তুমি নাকি এক বাচ্চার বাপ, এসব বলছিলা কেন? এই জন্যই জিদে হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিল। আমি কি করব? ওই দিন ফোনটা রেখে জাস্ট একটু রুমে গেছি আর আসছি, এর মধ্যে তোর বোন আমার ফোন চেক করে ফেলেছে, মালাকে পাঠানো মেসেজ দেখছে। কতটুকু পড়তে পারছে জানি না। তাছাড়া ওয়ালপেপারে যে তোর বোনের সঙ্গে ছবি দেওয়া, ওই ছবিও নিশ্চয়ই দেখছে। কতটুকু কি দেখছে তা বোঝার জন্যই বউ আর বাচ্চার কথা বলছি। তোর বোনের রিয়েকশন দেখে বুঝছি ওয়ালপেপারটা সে ভালোভাবে খেয়াল করেনি। কিন্তু পরদিন তুই আর আমি যখন সোফায় বসেছিলাম, তখন তোর বোন সিঁড়ি থেকে আবারও আমার ফোনের ওয়ালপেপারটা দেখেছে। বউ বাচ্চার ব্যাপারটা বিশ্বাস করুক আর না করুক, ওয়ালপেপার দেখেছে মানে ওরে আর কোনোভাবেই কিছু বিশ্বাস করাতে পারবো না। তাই বাধ্য হয়ে আমার ছবি দিয়ে আরেকটা ছবি এডিট করাতে হয়েছে। ওই ছবিটা ওয়ালপেপারে দিয়েছি যাতে তোর বোন ভুল না বুঝে। ভাগ্য ভালো, দূর থেকে তোর বোন ওয়ালপেপারটা ঠিকঠাক মতো দেখেনি, না হয় শিওর বুঝে যেত এটা এডিট করা ছবি। তানবীর হাসতে হাসতে আবিরের উপর গড়িয়ে পড়েছে। তানবীরের অট্টহাসি দেখে আবির ভ্রুযুগল কুঁচকে আসে, কণ্ঠ খাদে নামিয়ে হুঙ্কার দেয়, পাগলের মতো হাসছিস কেন? তানবীরের হাসি থামছেই না। হাসতে হাসতে কোনো মতে বলল, আমার বোনকে এত ভয় পাও? ভয় তো পেতেই হবে, একমাত্র বউ বলে কথা। ও মানে কি নাম জানি না, আমি তো ওকে আমার বউ মানি। আমার মতে পৃথিবীর 90% বিবাহিত পুরুষই তাদের বউকে ভয় পায়। পৃথিবীর বুকে রাজ করা পুরুষটাও তার বউয়ের সামনে নাথিং। এর একটাই কারণ, বউয়ের প্রতি প্রবল ভালোবাসা। আর বাকি যে 10% পুরুষ আছে, তারা বউকে ভালোই বাসে না। পছন্দ তো একজনকে করিসই, দেখবি রাজনৈতিক ক্ষমতা দাপট তার সামনে কিছুই না। তানবীরের হাসি থেমে গেছে। সত্যিই তাই, বন্যার প্রতি যবে থেকে ইমোশন কাজ করে, তবে থেকে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছে তানবীর। কেন করছে সে নিজেও জানে না। 2 দিন কেটে গেছে। মেঘ এই 2 দিন ক্লাসে যায়নি, কারোর সাথে যোগাযোগও করেনি। মিনহাজ কম করে হলেও 50 বার কল করেছে। সাদিয়া, মিষ্টি, তামিমও কল করেছে, কিন্তু মেঘ কারোর ফোন ধরেনি। রাগ তার নিজের প্রতি। ওদের উস্কানিতে নিজের গলে যাওয়া একদমই উচিত হয়নি। আজ ভার্সিটিতে আসছে অনেকদিন পর, বন্যাও আজ ক্লাসে আসছে। বন্যাকে দেখেই মেঘ জড়িয়ে ধরেছে। ক্লাস শেষ হতেই সকলে এক জায়গায় জড়ো হয়েছে। মিনহাজ: কিরে, এতগুলো কল দিলাম, ধরিসনি কেন? মিষ্টি: তোকে কতগুলো কল মেসেজ দিলাম, কোথায় নিখোঁজ হয়ে গেছিলি? মেঘ: কোথাও না। বন্যা: কিরে, কি হয়েছে, কোন সমস্যা? মেঘ: আমার জীবনটাই সমস্যায় ভরপুর। বন্যা: হয়েছে কি বলতো? মেঘ: আমি ভাবছিলাম হোস্টেলে সিট নেব, ওরা সবাই বলতেছিল হোস্টেলে আসলে ভালো হবে, তাই ফর্ম নিয়ে গেছিলাম। ফর্ম পূরণ করে পরের দিন আব্বু আর বড়াব্বুকে বলেছি। ওনারা কিছু বলার আগে আবির ভাই ফর্ম ছিঁড়ে চিল্লাচিল্লি শুরু করেছে, এমনকি আমার পা ভাঙার হুমকি পর্যন্ত দিয়েছেন। বড় আব্বু আবির ভাইকে ধমক দিয়েছে, ওই রাগে রুমে গিয়ে ড্রেসিং টেবিল ভেঙে হাত কেটে একাকার অবস্থা করে ফেলেছে। 3 দিন ধরে হাতে ব্যথা আর জ্বরে ভুগতেছে। আজ দেখছি এই অবস্থাতেই অফিসে যাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মিনহাজ, তামিম, বন্যা সকলেই পূর্ণ মনোযোগ দিয়ে সবটা শুনল। বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, তোর বোন বিরাট সাহস হয়েছে,
তুই জানিস ছোট থেকে তরে কিভাবে বড় করেছে। প্রয়োজন ছাড়া এক পা এদিক সেদিক যেতে পারিসনি। তুই ভাবলি কিভাবে যে তোকে হোস্টেলে আসার অনুমতি দিবে? আর তুই অনুমতি চাইতেই বা গেলি কোন সাহসে? তোরে মেরে আত্মরা করেনি যে সেই কপাল। তুই আমায় একটাবার কল দিতে, আমি ডিরেক্ট নিষেধ করতাম তোকে। মেঘ, আমি কিভাবে জানবো এমন কিছু হবে? আবির ভাইয়ের উপর রাগ করেই তো চলে আসতে চাইছিলাম। মিষ্টি রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো। তুই হস্টেলে আসলে এই বেটার কি সমস্যা? বেটা বিয়ে করতে পারে, বাচ্চা থাকতে পারে, আর তুই সামান্য হোস্টেলে আসবি, এতেই এত হাঙ্গামা? আসলে পুরুষ জাতটাই খারাপ। আমি তোর জায়গায় থাকলে না বলেই চলে আসতাম। মিনহাজ, দেখ মিষ্টি, সব ছেলে কিন্তু খারাপ হয় না, দেখিস না আমি কত নিষ্পাপ। তামিম, আমিও। বন্যা, কি বলছিস তুই এসব? আবির ভাই বিবাহিত, বাচ্চা আছে, এসব কি শুনছি মেঘ, উনি সেদিন বলেছিলেন উনি বিবাহিত, বাচ্চা আছে, তারপর জানছি আমার সাথে ফাসলামো করেছে। মিষ্টি, আজকে ফাসলামো করে বলতেছে 2 দিন পর দেখবি সত্যি সত্যি বউ নিয়ে বাসায় চলে আসছে, পরে চিল্লাবি না বলে রাখলাম। সাদিয়া, এই মিষ্টি চুপ করবি? তোর ব্রেকআপ হয়েছে বলে কি তুই সারা দুনিয়ার মানুষের ব্রেকআপ করিয়ে বেড়াবি নাকি? মিষ্টি, আমি চাই না আমার ফ্রেন্ডরা কেউ ফালতু ছেলের জন্য নিজের জীবন বরবাদ করুক। মেঘ, আবির ভাই মোটেই ফালতু ছেলে না, বাদ দে। আমার আবির ভাইকে নিয়ে তোরা কেউ কিছু বলবি না। আমার আবির ভাই ভালো হলেও আমার, খারাপ হলেও আমার, হইছে? মিষ্টি, বেটা বিয়ে করে ফেলছে শুনে সেদিন তুই এই কান্নাকাটি শুরু করছিলি, মনে নাই? এখন আমাদের দোষ? বন্যা, ও দিনে 100 বার আবির ভাইয়ের জন্য কান্না করে, 100 বার হাসে, তাই বলে তোরা ওকে আরও উস্কাবি? আমি 2 দিনের জন্য বেড়াতে গেছি কিনা আমার বেবিটার ব্রেন ওয়াশ করা শুরু করে দিছিস? মিনহাজ, আমরা তো চাই তোর বেবিটা হাসি খুশিতে থাকুক, তোর বেবির খেয়াল রাখার দায়িত্ব তো আমাদেরও। বন্যা, দেখলাম তো কেমন খেয়াল রাখছিস, ফাঁসাইয়া দিয়া নিজেরাই তো বিরাট শান্তিতে আসিস, যা ঝড় গেছে তো আমার বেবিটার উপর দিয়ে গেছে। মেঘ, আবির ভাই বলেছে যারা আমাকে উস্কাইছে তাদের সব কটাকে আত্মরা করে নিজের বাড়ি পাঠাবে। বন্যা, একদম ঠিক আছে, এদের মারাই উচিত। তামিম, বন্যা তুই এভাবে বলতে পারলি? বন্যা, তুই আমার সঙ্গে কথাই বলিস না, বদমাশ পোলা। মিনহাজ, মনে হয় তোর আবির ভাইয়ের থ্রেটে আমরা ভয় পাইছি, বলিস আসতে, দেখব নে তোর ভাইয়ের কত পাওয়ার, আর আমার ভাই ব্রাদার্সদের কত পাওয়ার। বন্যা হাসতে হাসতে বলল, এই গর্জনটা আবির ভাইয়া আর তানভীর ভাইয়ের মুখোমুখি হওয়ার পর যেন থাকে। চল মেঘ। মেঘকে নিয়ে বন্যা চলে গেছে। মেঘ বন্যাকে সব ঘটনা খুলে বলেছে। বন্যা শুধু একটা কথাই বারবার বলছে, তুই আমাকে একটাবার জানাতে পারতি। তুই জানিস তুই বাড়ির প্রত্যেকটা মানুষের কলিজার টুকরা, তারপরও এমন কাণ্ড কেন ঘটালি? আবির ভাই না চিল্লালে তোর ভাই, আব্বু, বড় আব্বু নিশ্চয়ই রাগ দেখাতো। মেঘ নিজের প্রতি নিজেই বিরক্ত। বন্যাও আর বেশ কিছু বলে নি। মেঘ বিদায় নিয়ে নিজের বাসায় চলে গেছে। এদিকে আবির আজ সকাল সকাল অফিসে আসছে। হাত এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু একটা বিদেশি কোম্পানির সঙ্গে আজ গুরুত্বপূর্ণ মিটিং। গত 3 বছরের অর্ডারের সমতুল্য এই একটা অর্ডার। সব কিছু ঠিকঠাক থাকলে আবিরদের কোম্পানি দেশের সেরা 5টা কোম্পানিদের মধ্যে একটা হবে। তাই হাতের দুরবস্থা নিয়েও আবির অফিসে আসছে। টানা 1.5 ঘন্টায় মিটিং চললো। আবির নিজের সর্বোচ্চ চেষ্টা করছে। মিটিং শেষে ওনারা ডিল কনফার্ম না করেই চলে গেছেন, বলেছে পরবর্তী কল দিয়ে জানাবে। তাই সকলে একটু টেনশনে আছে। আবির আব্বুর থেকে বিদায় নিতে গেলে আলী আহমদ খান আবিরকে ঠান্ডা কণ্ঠে বললেন, শুনো আবির, নিজের রাগ যদি নিয়ন্ত্রণে রাখতে না পারো তবে জীবনে সফল হতে পারবে না। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে খুব ভালোভাবেই জানে ওই দিনের বাড়িতে ঘটনার ক্ষোভ প্রকাশ করবেন আলী আহমদ খান। চুপচাপ সহ্য করা ছাড়া কিছুই করার নেই তার। আলী আহমদ খান পুনরায় বললেন, বাহিরে যাই করো না কেন, বাসায় অন্ততপক্ষে ঠান্ডা থাকার চেষ্টা করবা। ভুলে যেও না তুমি বাড়ির বড় ছেলে, তোমার উপর বাকিরা নির্ভর। তানবীরের মতো মেঘ, মিম আদি 3 জনকেই আগলে রাখার দায়িত্বও তোমার।
কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চেঁচামেচি করলে, রাগ দেখালে তোমার উপর থেকে তাদের ভরসা উঠে যাবে। তোমার তাদের সাথে সফটলি মিশতে হবে, যাতে ওরা ভুল পথে পা বাড়ালে তোমাকে তা জানাতে দ্বিধাবোধ না করে। তারপর তুমি বিষয়টা দেখবে, ঠিক মনে হলে ঠিক, আর ভুল মনে হলে ভাই বোনদের বুঝিয়ে সেটা থেকে সরিয়ে আনবে। কিন্তু চিৎকার করে রাগ দেখিয়ে ওদের সাথে কখনোই দূরত্ব বাড়িও না। আমি যে ভুল করেছি, আমি চাই না একই ভুল তুমিও করো। আমার পরে খানবাড়িতে পুরো দায়িত্ব তোমার, তাই তোমাকে যেমন শক্ত তেমন কোমল হতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন যেতে পারো। জি আচ্ছা বলে আবির অফিস থেকে বেরিয়ে পড়েছে। হাতের দুরবস্থার জন্য বাইক নিতে পারেনি। রিক্সা করে নিজের অফিস হয়ে বাসায় আসছে। সন্ধ্যার কিছুক্ষণ পরে আলী আহমদ খান, মোজাম্মেল খান হাতে মিষ্টি নিয়ে বাড়ি ফিরেছেন। ইকবাল খান সিলেটে আছেন। বাড়িতে ঢুকেই সবাইকে ডাক শুরু করলেন। মেঘ, মিম, আদি, তানভীর, আবির সহ সকলেই নিচে আসছে। আলী আহমদ খান হাস্যজ্জ্বল মুখে বললেন, কংগ্রেচুলেশন মাই বয়, অর্ডার কনফার্মড, আই এম প্রাউড অফ ইউ। আবির হাসি মুখে থ্যাংক ইউ জানালো। সকলেই বেশ খুশি। সবাইকে মিষ্টি দেওয়া হলো। আলী আহমদ খান নিজে আবিরকে মিষ্টি খাইয়ে দিয়েছেন। সবশেষে আলী আহমদ খান আবিরের উদ্দেশ্য করে বললেন, আজকের এই খুশির কারণ একমাত্র তুমি। এত অল্প সময়ের মধ্যে তুমি কাজে এত মনোযোগী হয়েছ, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা তোমার জন্য অনেক বড় সফলতা। জীবনের সর্বোচ্চ সিঁড়ি পর্যন্ত এগিয়ে যাও। আবির মৃদু হেসে বলল, দোয়া করবেন আমার জন্য। মোজাম্মেল খান বললেন, ফি আমানিল্লাহ, দোয়া করি যেন সব সময় সব জায়গায় তুমি সফল হতে পারো। আলী আহমদ খান শুধালেন, আজকের এই খুশির দিনে তোমার কি চাই বলো, যা চাইবে তাই পাবে। আবির ঢুক গিলে হাসার চেষ্টা করলো। খানিকক্ষণ নীরব থেকে বলল, আমার এখন কিছুই চাই না, তবে একদিন চাইবো, এমন কিছু চাইবো যা দেওয়ার জন্য আপনাদের এত বছরের নিয়ম নীতি পর্যন্ত ভাঙতে হতে পারে। আশা করব সেদিনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবির ভাইয়ের কথা কিছুই মাথায় ঢুকেনি। কেউ কিছু দিতে চাইছে, নিয়ে নিলেই তো ঝামেলা শেষ। প্যাচ লাগাতে হয় কেন? মেঘ এটাই ভেবে পায় না। আলী আহমদ খান আর মোজাম্মেল খানও মুখ চাওয়াচাই করলেন। আবিরের মা, মেঘের মা আর মিমের মাও নিজেদের মধ্যে কথা বলাবলি করছেন। মিম মেঘকে প্রশ্ন করলো, আপু তোমায় যদি বলতো যা চাও তাই পাবা, তাহলে তুমি কি চাইতা? মেঘ মনে মনে বলল, আবির ভাইকে চাইতাম। আবির ভাইয়ের সম্পূর্ণ হৃদয় জুড়ে আমার অস্তিত্ব চাইতাম। আমি আবির ভাইয়ের পৃথিবী হতে চাইতাম। মেঘ পুনরায় ডাকে, আপু বলো না, কি চাইতা? জানি না বলে মেঘ নিজের রুমে চলে যাচ্ছে। মিম তারপরও মেঘের পিছন পিছন ছুটছে। তানভীর এতক্ষণ যাবৎ নীরব ভূমিকা পালন করছিল। চলে যাবে কিনা সেটাও বুঝতে পারছে না মিম চলে যাওয়ার নজর পড়ে তানভীরের দিকে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার ভাইয়ের এখনো কিছু লাগবে না বলে গেল, তোমার কি কিছু লাগবে? তানভীর এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো। সিঁড়িতে উঠতে উঠতে মনে মনে বিড়বিড় করে বলে, বউ লাগবে, দিবেন এনে? ভাইয়েরও বউ লাগবে। 2-3 দিন পর বিকেলে আবির, তানভীর কেউ বাসেনি। মেঘ আর মিম টিভি দেখতেছিল। মালিয়া খান আর আকলিমা খান রান্নাঘরে নাস্তা বানিয়েছিলেন। তখনই জান্নাত বাসায় আসে। গেট থেকে বলে, ভেতরে আসতে পারি? মিম, মেঘ সহ রান্নাঘরে থাকা 2 কর্মীর নজর পড়ে মেইন গেটের দিকে। মেঘ জান্নাত আপুকে দেখে আশ্চর্য নয়নে তাকায়। তৎক্ষণাৎ সোফার উপর দিয়ে লাফ দিয়ে ছুটে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাতও মেঘকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি কেমন আছো ভাবি? জান্নাত হাসি মুখে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো। এখানে ভাবি বলো না, যে কেউ শুনে ফেলবে। মেঘ আস্তে আস্তে করে শুধায়, ফুপ্পি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে জান্নাত যে, এতদিন পর আমাদের কথা মনে পড়লো? এদিকে কাজ নেই তাই তেমন আশা হয় না। আজ একটু কাজ ছিল, এজন্য ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। খুব ভালো করেছো, ভিতরে আসো। এই মেঘ ভিতরে নিয়ে যা, এখানে দাঁড় করিয়ে রেখেছিস?
জান্নাত সোফায় বসলো। জান্নাতকে দেখে মিম টিভি বন্ধ করে রান্নাঘরে চলে গেছে। মেঘ জান্নাতের পাশে বসে ফিস ফিস করে সব প্রশ্ন করছে। আসিফ ভাইয়া কবে আসবে, কেমন আছে, বাকিরা কেমন আছে থেকে শুরু করে কবে এটা সেটা জিজ্ঞেস করেই যাচ্ছে। জান্নাত আস্তে ধীরে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। মেঘ হঠাৎই প্রশ্ন করলো, আপু তুমি যে বিবাহিত এটা বলবা না? না। কেন? আবির ভাইয়া বারণ করেছেন। আবির ভাই জানে তুমি বাসায় আসবে? আবির ভাই আমায় পাঠিয়েছেন। উনি আর তানভীর এখন আমার শ্বশুরবাড়িতে। ওনারা হঠাৎ ফুপ্পির বাসায় কেন? ওনারা প্রতি সপ্তাহে আমার শাশুড়িকে দেখতে যায়। মেঘ উত্তেজিত কণ্ঠে বলে, কি, আমায় একদিনও নিয়ে যায় না কেন? আমরা সবাই তোমার কথা বলি, তোমাকে নেয় না বলে আম্মু প্রতিবার আবির ভাইকে রীতিমতো ধমকায়, দেখছো? তারপরও আমায় নিয়ে যায় না। আজকে আসুক বাড়িতে। এর মধ্যে মালিয়া খান নাস্তা নিয়ে আসছেন। পাশের সোফায় বসে জান্নাতকে ভালোভাবে পরখ করছেন। ওনার সেই অনেক দিনের ইচ্ছা জান্নাতকে ছেলের বউ বানাবেন। আলী আহমদ খানকে বলেওছেন, উনি তেমন সারা শব্দ করছেন না। উনি আবিরকে একটু সময় দিতে চাইছেন। ব্যবসায় ঠিকমতো মনোযোগ দিলেই বিয়ে করাবেন সিদ্ধান্ত নিয়েছেন। জান্নাতের নাস্তা খাওয়া এক ফাঁকে আলী আহমদ খান বাসায় ঢুকলেন। জান্নাতের সাথে টুকিটাকি কথা বলে নিজের রুমে চলে গেছেন। জান্নাতও খানিকক্ষণ বসে মেঘের রুমে ঘুরে আড্ডা দিয়ে বেরিয়ে গেছে। আবির আর তানভীর রাতে খেয়ে বাসায় ফিরেছে। ফুপ্পির বাসায় গেলে কখনো না খাইয়ে ছাড়েন না। আবির ফেরার কিছুক্ষণ পরেই মেঘ আবিরের রুমে হাজির হলো। আবির ভ্রুজোড়া নাচিয়ে প্রশ্ন করলো, কিছু বলবি? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বলল, আমার ভাগ কোথায়? আবির স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিসের ভাগ? ভালোবাসার। আবির ঢুক গিলে ছোট করে বলল, মানে? ফুপির ভালোবাসার ভাগ দেন, কাছে দিচ্ছি। মেঘ দু কদম এগিয়ে গেল। আবির হাত বাড়িয়ে মাথায় গাঁটটা মেরে বলল, ফুপির হাতে আমি শুধু গাঁটটাই খাই, তার ভাগে দিলাম। আর খাবারের ভাগ চাইলে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবো। মেঘ ঠোঁট উল্টে বলল, ইস, এত জোরে কেউ গাঁটটা দেয়? মাথায় ব্যথা হয়ে গেছে। আবির কোমল কণ্ঠে বলে, তুই ভালোবাসার ভাগ চেয়েছিস, কম করে কিভাবে দেই বল? গাঁটটা মারা ভালোবাসা আমি চাইনি। আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইলো, উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তো কেমন ভালোবাসা চাইছিস? মেঘ দরদ মাখা কণ্ঠে বলল, আপনার মতো আমিও ফুপ্পির সাথে দেখা করতে চাই, গল্প করতে চাই, ফুপ্পির যত্ন পেতে চাই। ও আচ্ছা, আমি ভাবলাম অন্য কিছু। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, অন্য কিছু মানে? কিছু না, এখন ফুপ্পির বাসায় তোকে নিয়ে যাওয়া যাবে না। তোকে নিয়ে আমি বা তানভীর কেউই বের হলেই হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। তার থেকে কিছুদিন শান্ত থাক, আমি দেখছি কি করা যায়। মেঘ আস্তে করে শুধালো, জান্নাত আপুকে আসতে বলেছিলেন কেন? দরকার আছে। আচ্ছা বলতো, জান্নাতের সঙ্গে আম্মুর কথা হয়েছিল? আম্মুর রিয়েকশন কি? কথা হয়নি আবার? বড় আম্মুর পাশের সোফায় বসে খুব সুন্দর মতনে আপুর সঙ্গে কথা বলেছেন। বড় আম্মু তো অনেকদিন যাবৎ জান্নাত আপুকে আপনার বউ বানাতে চাচ্ছেন। আপনারা কেন বলছেন না যে আপুর বিয়ে হয়ে গেছে? এটা বলে দিলে তো মজাটাই শেষ। মানে? জানতে পারবি খুব শীঘ্রই। আর হ্যাঁ, মুখ ফসকে জান্নাতের বিয়ের কথা বলে দিস না যেন। আমি এত ব্যাককল না। আবির হেসে বলল, আই নো দ্যাট ইউ আর দ্য স্মার্টেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। মেঘ ফিক করে হেসে ফেলল। আবির ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। লজ্জায় মাথা নিচু করে নিজের রুমে চলে গেছে। সময় ধাবমান। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিতে পা দিয়েছে। তীব্র ঠান্ডা অনেকটা কমে এসেছে। মেঘদের ক্লাস শেষ হয়েছে সবেমাত্র 5 মিনিট হলো। বন্যা আর মেঘ গল্প করতে করতে দুজনে হাত ধরে হাঁটছে। তামিম দৌড়ে এসে বন্যার পিছনে দাঁড়িয়ে বন্যাকে ডাকে, এই বন্যা। বন্যা শুনেও না শোনার মতো হাঁটতে থাকে। তামিম এবার বন্যার আর মেঘের সামনে এসে দাঁড়ায়। বন্যা মেঘ দুজনেই থমকে দাঁড়ালো। মেঘ তামিমের মুখের পানে তাকালেও বন্যা তাকায়নি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামিম অভিযোগের স্বরে বলল, বন্যা, তুই আমার সাথে ঠিকমতো কথা বলিস না কেন? কারণটা কি তোর অজানা? এতদিন হয়ে গেছে এখনো ওই বিষয় নিয়ে পড়ে আছিস? চলতে চলতে কারোর প্রতি ইমোশন আসতেই পারে। তোর প্রতিও আসছিল, তাই আমি তোকে আমার মনের কথা বলছিলাম।
তুইও তোর মতামত জানিয়েছিস এবং আমি তা মেনে নিয়েছি। তুই না করছিস, এরপরও কি আমি তোকে কোনো প্রশ্ন করেছি বা জোরাজুরি করছি? তুই রিকোয়েস্ট করছিস বলে এই না যে আমি তুই রিজেক্ট করেছিস বলে এই না যে আমি মরে যাব, কিন্তু তার প্রভাব বন্ধুত্বের উপর কেন পড়বে বলতো? তারপরও আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ বন্ধুত্বের সম্পর্কের সুবাদে হলেও আমায় ক্ষমা করে দে। বর্ণা কিছুটা ভারী কণ্ঠে বলল, আচ্ছা। এর মধ্যে মিনহাজও এগিয়ে আসলো, তিনজনকে উদ্দেশ্য করে বলল, কি রে তোরা এখনো এখানে? তামিম প্রশ্ন করে, তুই কোথায় গেছিলি? নেতারা আসবে, ওনাদের সামনে মাস্টার্স পরীক্ষা, ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সুবাদে ওনারা একটা প্রোগ্রাম করবে শুনলাম। ভার্সিটির পাশাপাশি ঢাকার স্বনামধন্য কলেজের স্যাররা, বড় বড় অবস্থানে থাকা ব্যক্তিবর্গরাও সেই প্রোগ্রামে আমন্ত্রিত থাকবে। বন্যা বলল, ভালো, কিন্তু তুই এখানে কি করতে গেছিলি? এমনিতেই নেতাদের সাথে দেখা করতে গেছিলাম, ওনাদের সাথে পরিচয় থাকা ভালো, রাজনৈতিক পাওয়ার থাকবে, যে কোনো সমস্যায় সাহায্য পাওয়া যাবে। তাছাড়া সাধারণ সম্পাদক আমার রুমমেট। মেঘ বলছিল না ওর আবির ভাই নাকি আমাদের আত্মরা করে বাড়ি পাঠাবে? আর কিছুদিন ওয়েট কর, দেখবি আমার কত পাওয়ার হয়। বন্যা মেঘের দিকে চেয়ে হাসতে হাসতে বলল, দেখছিস মেঘ, তোর আবির ভাইয়ের ভয়ে নেতাদের পিছু নিচ্ছে। পুনরায় মিনহাজকে উদ্দেশ্য করে বলল, নিজের নাই 2 আনা ক্ষমতা, আবার ভাব দেখায় 16 আনার। সেদিন যেভাবে বলেছিলি ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি, তখন তো ভাবছিলাম তোদের এলাকায় ভাইদের কথা বলছিস। মেঘ মৃদু হেসে বলল, এজন্যই বলি আমার আবির ভাইয়ের সবার সেরা। তোদের মতো 8-10 জনকে পেটানো আমার আবির ভাইয়ের কাছে জাস্ট 5 মিনিটের ব্যাপার। ওনারা কাউকে প্রয়োজন নেই, একাই 199 জনের সমান। তামিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, 199 জনের সমান কিভাবে হয়? হলে তো 100 জনের সমান হবে। আমার আবির ভাই একটু ব্যতিক্রম, তাই 199 জনের সমান। এটা কেমন লজিক? এটা আমার লজিক, তোরা বুঝবি না। মিনহাজ স্তব্ধ স্বরে বলল, শোন, কথায় কথায় আমার আবির ভাই করিস না, কানে খুব লাগে। তোর কানে লাগে, এটা তোর কানের সমস্যা। তাড়াতাড়ি ডাক্তার দেখা গিয়ে। আমি আমার আবির ভাই বলবো, আমার আবির ভাই। মিনহাজের মেজাজ খারাপ হচ্ছে, তবুও শান্ত থাকার চেষ্টা করছে। মিনহাজ রাগে অন্যদিকে তাকিয়েছে। আকস্মাৎ মেঘের দিকে চেয়ে বলল, এই সাইডে ভাইরা আসতেছে। বন্যা, মেঘ, তামিম সাইড হয়ে দাঁড়িয়ে। প্রায় 15-20 জন ছেলে হেঁটে আসছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়রদের সালাম দেখেই তাদের অবস্থান বোঝা যাচ্ছে। মেঘদের কাছে আসতে মিনহাজ সুন্দর করে সালাম দিল। সামনের দিকের গম্ভীর চেহারার একজন চোখ দিয়ে একটু ইশারা করলো, সালাম গ্রহণ করেছে এটাই বোঝালো। ওনারা পাশ কেটে যেতেই মেঘ বলল, কি রে, তোর ভাই তো সালামের উত্তরটাও দিল না। মিনহাজ বিরক্তিভরা কণ্ঠে বলল, ওনারা কি এত মানুষের সালামের উত্তর দেওয়ার সময় আছে নাকি? 2 মিনিট পরে কিছুটা দূর থেকে হই হুল্লারের শব্দ ভেসে আসছে। মেঘরা পিছনে ফিরে তাকাতেই দেখে ছেলেগুলো কাকে ঘিরে কথাবার্তা বলতেছে। কাকে ঘিরে আছে তা দেখা যাচ্ছে না। কৌতূহলবশতই মেঘ, বন্যা, মিনহাজ, তামিম সবাই সেদিকে তাকিয়ে আছে। কয়েকজন একটু দূরে সরতেই বাইকটা সাইডে করে হেলমেট খুলল। মেঘ উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আবির ভাই। বাইকটা দেখেই পরিচিত লাগছিল, কিন্তু শিওর ছিল না। হেলমেট খুলতেই মেঘের চোখ কপালে উঠে গেছে। বিস্ময় চোখে তাকিয়ে আছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে। মেঘ ভার্সিটিতে ভর্তির পর থেকে আবির মেঘকে নিতে বা দিতে আসলে মেন গেটে আসেই নামিয়ে দেয়, কখনো ভিতরে আসে না। আজই প্রথম আবির ভেতরে আসছে। মেঘের সাথে সাথে মিনহাজ, তামিম, বর্ণাও বেশ অবাক হয়েছে। আবির বাইক থেকে নামতেই সভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, আহ্বায়ক, সাধারণ সম্পাদক একে একে সবাই আবিরকে জড়িয়ে ধরেছে। আবিরও স্নেহের সহিত সবাইকে জড়িয়ে ধরেছে। মেঘ, বন্যা সহ বাকিরাও কিছুটা এগিয়ে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মেঘ বারবার চোখ কচলে তাকাচ্ছে। আবির ভাইয়ের ভার্সিটিতে কেউ পরিচিত আছে এটা মেঘ জানতই না, তাও আবার রাজনৈতিক ছেলেপেলের সাথে।
রাগে গুরুগম্ভীর স্বভাবের ছেলেটা হাসি মুখে বলল, থ্যাংক ইউ ভাইয়া, তুমি আমাদের কথা মেনে এত ব্যস্ততার মধ্যেও আসছো, এটি অনেক। আমরা তো ভাবছিলাম তুমি হয়তো আসবেই না। তোরা এত বছর পরও আমার স্মরণ করেছিস, সেই অনেক বড় ব্যাপার। তোমাকে কি ভোলা সম্ভব? কলেজের হিরো ছিলে তুমি, স্যারদের চোখের মণি, সেই সাথে পুরো কলেজের মেয়েদের ক্রাশ বয়। শেষ লাইনটা কানে যেতে মেয়ে সাপের মতো ফুঁস করে উঠল। সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির ভাইয়ের আশেপাশে দুই একটা মেয়ের নামই সহ্য করতে পারে না। সেই আবির ভাই নাকি কলেজের সব মেয়ের ক্রাশ ছিল। আল্লাহ জানেন কত মেয়ে প্রেমের প্রপোজাল দিয়েছেন আর কত মেয়ের সাথে প্রেম করে বেরিয়েছেন। মেঘ নিজের কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, মেঘ রে, তুই শেষ। হাজারো মেয়ের ক্রাশ উনি, সেখানে তুই কে? তোর দিকে কোনো ছেলে ফিরেও তাকায় না। ক্রাশ তো বহুদূরের বিষয়, তুই আবার আবির ভাইকে চাস? ছি, লজ্জা লাগে না? আবির ভাই যে বোন হওয়ার সুবাদে তোর সাথে দু একটা কথা বলে, সেই তো তোর কপাল। বন্যা মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি বিড়বিড় করছিস? মেঘের চুয়াল আকস্মাৎ ঝুলে পড়ল। মনের ঘর মেঘাচ্ছন্ন হয়ে গেছে। শক্ত কণ্ঠে বলল, কিছু না। আবির ছেলেটার হাতে চাপড় মেরে বলে, বাজে কথা বাদ দে, হঠাৎ আমায় স্মরণ করার কারণ কি? আরেকজন বলে উঠল, তুমি আমাদের স্পেশাল গেস্ট, তাই স্মরণ করেছি। অবশ্য তোমায় মালা দিয়ে বরণ করা উচিত ছিল। আচ্ছা, সমস্যা নেই, প্রোগ্রামের দিন অবশ্যই মালা দেব। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই থাম, আমায় বরণ করবি মানে? আমি কে? তুমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যার জন্য আমরা আজ এই অবস্থানে। আমার জন্য না, বরং তোরা নিজেদের অবস্থান নিজেরাই তৈরি করেছিস। যখন পথভ্রষ্ট হয়ে গেছিলাম, তখন রাস্তা তো তুমি দেখিয়ে দিয়েছিলে। আচ্ছা, বুঝলাম, কিন্তু প্রোগ্রামটা কিসের? ভার্সিটিতে লাস্ট একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। প্রোগ্রাম করবি কর, আমার কি কাজ? আমি তো ভার্সিটির কেউ না, পড়িওনি এখানে। পড়নি তাতে কি? বাহিরে পড়তে না গেলে তুমি এই ভার্সিটিরই স্টুডেন্ট থাকতে। এখন কথা হলো, ভার্সিটির পাশাপাশি আমরা আমাদের কলেজের স্যার ম্যামদের ইনভাইট করতে চাচ্ছি, আর ইনভাইট তুমি করবা। তাছাড়া তোমাদের মতো সাকসেসফুল কিছু ব্যক্তিবর্গেরও ইনভাইট করা হবে। তোমরা তোমাদের সুদর্শন চেহারা দেখিয়ে জুনিয়রদের সঠিক পথ দেখাবে। প্রথমত, আমি কোনো সাকসেসফুল ব্যক্তি না। দ্বিতীয়ত, আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট না। তৃতীয়ত, তোদের প্রোগ্রামে আমি স্যারদের ইনভাইট করার কে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় বুঝি না। তুমি আমার ভাই, এটাই একমাত্র কথা। ভাই তো নাকি? হ্যাঁ ভাই। তো তুমি তো আমাদের অবস্থা দেখেই গেছিলা। স্যাররা এক প্রকার বের করে দিচ্ছিল কলেজ থেকে। সেদিন তুমি স্যারদের রিকোয়েস্ট না করলে আমাদের যে কী অবস্থা হতো আল্লাহ ভালো জানেন। তুমি চলে যাওয়ার পর আমরা যতদিন কলেজে ছিলাম, এমন একটা দিন যায়নি যে স্যাররা আমাদের সামনে আসলে তোমার নাম নেয়নি। তুমি না বললে আমাদের বের করে দিত। আরও কত কথা, সেসব এখন অতীত। তোমার কথা মতো পড়াশোনা করে আমাদের 12টা বন্ধুর মধ্যে 9 জনই ডিউতে ভর্তি হয়েছে। বাকিরাও ভালো অবস্থানে আছে। তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি নেটওয়ার্কের বাহিরে ছিলে। কিছুদিন আগে হঠাৎ একদিন তোমাকে একটা মেয়ের সঙ্গে দেখলাম। ডাকার সুযোগ ছিল না। অনেক খোঁজ নিয়ে জানতে পারছি তুমি তানবীরের ভাই। তারপর তানবীরের সাথে ফেসবুক আইডি নিলাম। আমাদের জীবনের গল্প তুমি অন্যরকম ভূমিকা পালন করছো, যার ঋণ কোনোদিন দিয়ে শেষ করতে পারবো না। তাই তোমার প্রোগ্রামে আসতেই হবে। বাবা গো, তোরা যেভাবে আমার প্রশংসা করছিস, আমার বাপেও আজ পর্যন্ত এত প্রশংসা করেনি। তুমি যে কী চিজ, তোমার বাপ হয়তো বুঝেই নেই। আবির মৃদু হাসলো। আরেকজন বলে উঠল, ভাইয়া জানো, এই শহর থেকেও গত 5 বছর যাবৎ কোনোদিন কলেজে পা দেয়নি। স্যারদের দেখে মুখ লুকিয়ে চলছি। এখন তো ভার্সিটি লাইফ শেষ। 2 দিন পর কে কোথায় থাকবো তা জানা নেই। তাই প্রোগ্রামটা করতে চাচ্ছিলাম। ভার্সিটির স্যারদের সঙ্গে কথা বলেছি, ওনাদের আপত্তি নেই। এখন তুমি আমাদের সাথে যাবে। আমাদের পক্ষ থেকে কলেজের স্যারদের একটু বলবা। আমরা বললে যদি না আসে, তুমি বললে নিশ্চয়ই রাজি হবেন।
আবির রুষ্টস্বরে বলল, সবই করে দিব, প্রয়োজনে প্রোগ্রামেও আসব, কিন্তু গেস্ট হিসেবে নয়, সাধারণ মানুষ আর তোদের ভাই হিসেবে। যদি কোনো প্রকার মালা দিয়ে বরণ আমায় নিয়ে 500 শব্দের ভাষণ শুরু করিস, তাহলে এক একটারে স্টেজে ফেলে পেটাবো বলে রাখলাম। তাই বলে আমাদের জীবনের গল্পের নায়কের প্রশংসা করব না? না, করবি না। আমি শুধু তোদের পথ দেখিয়েছি, বাকি সব তোরা করেছিস। তোদের সাকসেস, তোদের এতে আমার কোনো হাত নেই। তোরা যে আমার কথা মনে রেখেছিস, এতেই শুক্রিয়া। এমনও মানুষ আছে যাদের জন্য জীবন দিয়ে দিলেও তারা সেসব ভুলে যায়। দোয়া করি জীবনে সাকসেসফুল হ। দেখো তো, তোমার রাস্তায় দাঁড় করিয়ে জীবনের ইতিহাস শুরু করে দিয়েছি। চলো ভেতরে চলো। ভেতরে আর যাব না, কথা তো হলোই। আমার নাম্বার রাখ, কবে কলেজে যাবি জানিস। অফিসে কাজ ফেলে আসছি। একদিন কাজ একটু কম করলে কিছু হবে না। কত বছর পর তোমাকে পেয়েছি, আড্ডা না দিয়ে ছাড়ছি না। চলো চলো। আবির ঘুরতেই মেঘদের দেখতে পায়। কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল ওরা। আবির পেছনে ফিরে থাকায় আগে দেখতে পায়নি। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। ওদের সব কথোপকথনই মেঘ মনোযোগ সহকারে শুনেছে। বুঝতে বাকি নেই ওদের পড়াশোনাতে আবির ভাইয়ের অবদান অনেকখানি। তবে সেই ছেলেগুলোর কি হয়েছিল তা শোনার বেশ আগ্রহ জাগছে মেঘের মনে। আবির কিছুটা এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো, ছুটো করে শুধালো, ক্লাস শেষ? আবিরের কণ্ঠে মেঘ হকচকিয়ে তাকালো, মনোযোগ ছিল অন্য কোথাও। উপর নিচ মাথা নেড়ে বলল, শেষ। কিন্তু আপনি এখানে কেন? মেঘ সব কথা শুনেও না শোনার মতোই প্রশ্নটা করেছে। আবির চোখের এসে ছেলেগুলোকে দেখিয়ে বলল, ওদের সঙ্গে দেখা করতে আসছিলাম। ছেলেগুলো এগিয়ে গেছে। আবিরকে না পেয়ে পেছনে ফিরে তাকাতেই মেঘকে দেখলো। 2 কদম এগিয়ে এসে বলল, উনাকে দেখছিলাম তোমার সাথে। উনি কে ভাইয়া? তোমার? আবির তার আগেই বলল, আমার কাজিন। তোরা যা, আমি আসছি। ছেলেগুলো এগিয়ে যাচ্ছে। আবির মেঘকে উদ্দেশ্য করে গলা তেজ এনে বলল, আড্ডা দেওয়া শেষ হলে বাসায় যা, গাড়ি অপেক্ষা করছে। মিনহাজ আর তামিমকে দেখেও না দেখার মতো করে চলে যাচ্ছে। মেঘ পিছন থেকে ডেকে বলল, আমি আপনার সঙ্গে যাব। অনেক দিন হলো আবিরের বাইকে উঠে না। রাগারাগি, মান অভিমান, ঠিকমতো কথায় বলেনি। বাইকে ওঠা তো দূরের বিষয়। আজ মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের সাথে বাইকে ঘুরবে। তাছাড়া ফুপ্পির জন্য মনটা ছটফট করছে। সে প্ল্যান করেছে ফুপ্পিকে দেখে একবারে বাসায় ফিরবে। আবির 2 আঙ্গুলের ইশারা দিতেই মেঘ আবিরের কাছে এগিয়ে গেল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, আমি না আসলে কি করতে? মিনহাজ আর তামিমের প্রতি ক্রোধ চেপে রাখতে পারছে না। ওদের দিকে তাকালেই অঘটন ঘটতে পারে, তাই তাকাচ্ছে না। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আপনি না আসলে গাড়িতে যেতাম। আপনি এসেছেন তাই বাইকে যাব। আমি তোকে নিতে আসিনি, অন্য কাজে আসছি। মেঘ জেদ দেখিয়ে বলল, আমি এত কিছু জানি না। আপনি আমায় নিয়ে যাবেন, এটাই শেষ কথা। মেঘের জেদের কাছে আবিরের সুপ্ত ক্রোধ হার মানতে বাধ্য হয়েছে। আবির ক্ষীণ হাসল। মেঘ জেদ দেখিয়ে কথা বললে ওর নাক ফুলে যায়, গাল দুটা লাল টকটকে হয়ে যায়, দুধে আলতা চেহারা রক্তবর্ণের ছাপ ভেসে ওঠে, গলার দুপাশে 2টা রগ ফুলে ওঠে। মেঘকে এভাবে দেখলে আবিরের উদ্বেলিত হৃদয়ে কম্পন তীব্র হয়ে ওঠে। কল্পনার জগতে পাড়ি দিতে ইচ্ছে করে, রক্তব্য দুগালে ভালোবাসার পরশ এঁকে দিতে ইচ্ছে করে, কিন্তু বরাবরের মতোই সে অসহায়। নিজের অনুভূতি লুকাতে হয় প্রতিবার। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ব্যাপার না, অপেক্ষা করব, বিড়বিড় করে বলল, সারা জীবন। আবির 2 কদম এগিয়ে পেছনে ফিরে আবার তাকালো, কিন্তু কিছু বলল না। এখানে তামিম, মিনহাজ আছে যাদের সহ্য হয় না। আবার মেঘকে নিয়ে ভেতরে যাবে, সেখানেও প্রায় 20-30টা ছেলে আছে। কে কোন নজরে মেঘকে দেখবে, এই চিন্তায় মেঘকে কিছু বলল না। আবির চলে যেতেই বন্যা দীর্ঘশ্বাস ছেড়ে মিনহাজ আর তামিমের দিকে তাকালো। মিনহাজ আর তামিম দুজনেই স্তব্ধ হয়ে আছে। চোখের সামনে এতক্ষণ যা ঘটলো তার কিছুই বিশ্বাসযোগ্য না। নিজের চোখ, নিজের কান, কোনো কিছুতেই বিশ্বাস করতে পারছে না। কোথায় ভেবেছিল ভার্সিটির নেতাদের ক্ষমতা দেখে মেঘদের সামনে একটু ভাব নিয়ে চলবে, উল্টো বড়সড় একটা বাঁশ খেলো তো খেলো একদম মেঘদের সামনে। মেয়েরা মুখে প্রকাশ করুক না করুক, বেশিরভাগ মেয়েরাই দাপটি ছেলেদের পছন্দ করে। কেউ কিছু বললে ছেলেটা যেন মুখ লুকিয়ে সেখান থেকে প্রস্থান না নেয়।
মেয়েটার সম্মান বাঁচাতে ছেলেটা যেন প্রতিবাদ করতে পারে। প্রতিনিয়ত আবিরের এত প্রশংসা শুনে মিনহাজও ভেবেছিল রাজনীতি করবে, নেতাদের পরিচিতি লাভ করে মেঘের মন জয় করে নিবে। কিন্তু আবির ক্ষণে ক্ষণে তার সব প্ল্যান ভেস্তে দিচ্ছে। বন্যা ওদের অসহায় মুখের পানে চেয়ে থেকে হঠাৎই হাসি শুরু করেছে। হাসতে হাসতে মেঘের উপর হেলে পড়েছে। বন্যা স্বতঃস্ফূর্ত হাসি দেখে মেঘও হাসলো। বন্যা কেন হাসছে এটা কারোরই অজানা নেই। 2-5 মিনিট 10 মিনিট হয়ে গেছে বন্যা হেসেই যাচ্ছে। হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে, তবুও বন্যার হাসি থামছে না। মিনহাজ সহ্য করতে না পেরে রাগান্বিত কণ্ঠে বলল, হইছে বোন, থাম, এর বেশি হাসলে মইরা যাইবি। বন্যা হাসতে হাসতে বলল, তোর শ্রদ্ধেয় রাজনৈতিক বড় ভাইদের আমার সালাম দিস। সালামের পরে বলিস তুই যে আবির ভাইকে মারার হুমকি দিয়েছিস। আবির ভাইয়ের প্রতি তাদের যে ভালোবাসা দেখলাম, আশা করি তারাই তোকে যোগ্য সম্মানই দিয়ে দিবে। মিনহাজ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি হুমকি দিলাম কখন? তোর ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি বলেছিলি, মনে নেই? এত মন ভোলা তুই? আচ্ছা বাদ দে, এখন বাদ দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এসব আকাশচুম্বী কথাবার্তা বললে তোর শ্রদ্ধেয় ভাইদের বলে দিব। আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণ যাবৎ নিশ্চুপ দাঁড়িয়ে ইদানিং নিজের সাহস দেখে মাঝে মাঝে নিজে অবাক হয়ে যায়। আবির ভাইয়ের মুখের উপর জেদ দেখালো। যদি আবির ভাই ভার্সিটির সবার সামনে থাপ্পড় মারত তবে কি হতো, ভাবতেই বয়ে কেঁপে উঠেছে। সবার সামনে থাপ্পড় খেলে মুখ দেখানোর অবস্থা থাকতো না। আবির কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসছে। মেঘ বাসায় চলে গেলে হয়তো বেশিক্ষণ আড্ডা দিত, কিন্তু মেঘকে বাহিরে রেখে গেছে তাই মাথায় চিন্তা কাজ করছে, এজন্য তাড়াতাড়ি চলে আসছে। মেঘকে ডাকতে মেঘ এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল কি চলে গেছেন? হ্যাঁ, তুই না বললি বাইকে যাবি, তাই তো আঙ্কেলকে চলে যেতে বলছি। কেন? আপনার তো অফিস আছে, আমায় নিয়ে গেলে সময় নষ্ট হবে, তাই বলছিলাম আমি গাড়িতে চলে যেতাম। এটা আগে মনে হয়নি? তোর ভাইয়ের মতো রাগ উঠলে তোরও মাথা ঠিক থাকে না, তখন কিছু বোঝার অবস্থাতেও থাকিস না। ব্যাপার না, চল, আমি রিক্সা দিয়ে বাসায় চলে যাই। মেজাজ খারাপ করিস না, চল বলছি। মেঘ ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে। ফুপির বাসায় নিয়ে যাবে না আগেই বলেছে, এখন আবার ফুপির কথা বললে নিশ্চিত মাইর খাবে। আবির একটা রিক্সা ঠিক করে বন্যাকে যাওয়ার জন্য ইশারা করলো। তারপর মেঘকে নিয়ে চলে গেছে। বাইকে চলছে, কিন্তু মেঘ স্ট্যাচুর মতো বসে আছে, কোনো কথা বলছে না। আবির স্ট্রিট ফুড দেখে কয়েকবার জিজ্ঞেস করেছে খাবে কিনা, মেঘ শুধু না করেই যাচ্ছে। অবশেষে একটা ফুচকার দোকান দেখে বাইক থামালো। আবির শীতল কণ্ঠে বলল, মাথাটা বোধহয় এখনো ঠান্ডা হয়নি, ফুচকা খেলে নিশ্চয়ই মাথাটা ঠান্ডা হবে। মেঘ মাথা নিচু করে বলল, আমি ফুচকা খাবো না। আমি মনে হয় ভুল শুনলাম। মেঘ ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বলল, আপনি ঠিকই শুনেছেন, আমি ফুচকা খাবো না। আবির হেসে বলল, তাকা আমার দিকে। মেঘ ধীর গতিতে চোখ তুলল, তাকালো আবিরের চোখের দিকে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোলায়েম কণ্ঠে শোধালো, ম্যাম, আপনি সত্যি সত্যি ফুচকা খাবেন না? আবিরের হাবভাব দেখে মেঘ না চাইতেও হেসে ফেলল। সে আবিরের ভয়ে ফুচকা খাবে না বলেছিল, কিন্তু আবিরই তাকে বারবার উস্কাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মনে মনে ভাবছে, আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যা ক্ষণিকের ব্যবধানে রাগকে ভয়ে আর ভয়কে জয়ে পরিণত করতে সক্ষম? আবির ভ্রু নাচাতেই মেঘ মৃদু হাসলো। ফুচকা অর্ডার দিয়ে বসে আছে। আবির মেঘকে দেখছে, আবার আশেপাশে তাকাচ্ছে। আবির হঠাৎই মুচকি এসে বলল, তোকে আজ অনেক বেশি কিউট লাগছে। মেঘ চোখ গোল গোল করে তাকালো, গলায় শ্বাস আটকে গেছে। ঠিক শুনছে নাকি ভুল? আবির ভাই মেঘকে কিউট বলছে, ভাবা যায়? মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, তবুও স্বাভাবিক থাকার খুব চেষ্টা করছে। আবির পুনরায় বলল, নীল রংটা তোকে খুব মানাচ্ছে, আগে বোধহয় কখনো নীল রঙের জামাতে দেখিনি। মেঘ এবার আরও বেশি লজ্জা পেয়েছে, চোখে দ্বিগুণ নামিয়ে নিয়েছে। আবির স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে, পলকও ফেলছে না। তা বুঝতে পেরে মেঘ আরও তাকাতে পারছে না। গাল আর নাকের ডগা আবারও লাল হয়ে গেছে, মনে হচ্ছে লাল রঙের ব্লাশ লাগিয়েছে। মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সামান্য কিউট বলাতে যে এত লজ্জা পেতে পারে, এটা মেঘকে না দেখলে বোঝাই যেত না। মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু চোখ তুলতেই পারছে না। উষ্ণতায় কাঁপছে তীর করে। মেঘের অবস্থা বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল, ফুপিকে দেখতে যাবি?
মেঘ এবার আশ্চর্য নয়নে তাকালো। তার মনের কথা আবির ভাই কিভাবে বুঝলো? মেঘ লজ্জায় রাঙা মুখ দেখে আবিরে ঢুক গিলল। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো। মনে মনে বলল, উফ, আমার শান্ত মনটাকে উল্টে পাল্টে দিতে তোর লজ্জায় লালিত মুখটাই যথেষ্ট। তোকে এভাবে দেখলে বউ বউ ফিল পাই। কবে তোকে আমার করে পাবো, অপেক্ষায় প্রহর যে ফুরায় না। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনি কিভাবে বুঝলেন আমি ফুপ্পির সাথে দেখা করতে চাই? তুই তো বলছিলি। আমি সেই কবে বলছিলাম তাকে এখনো মনে আছে? তুই কবে কি বলিস সবই আমার মাথায় থাকে, শুধু সুযোগের অপেক্ষায় থাকে। সবার কথাই আপনার মাথা থাকে? সবার কথা মানে যে যা বলে সব কিছু মনে থাকে না, প্রয়োজনের বাহিরে সব কিছুই ভুলে যায়। মেঘ হুট করে বলে উঠল, আপনার গার্লফ্রেন্ড কয়টা? মেঘের এমন প্রশ্নে আবির হকচকিয়ে উঠল। থতমত খেয়ে বলল, মানে গার্লফ্রেন্ড চিনেন না? মেয়ে বন্ধু বা প্রেমিকা? তা বুঝলাম, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? শুনলাম কলেজের সব মেয়ের ক্রাশ ছিলেন, তাই আর কি। আবির নিঃশব্দে হাসলো। মেঘের মনে হিংসা কাজ করছে, এটা আবির বেশ বুঝতে পারছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আছে হাজারখানেক। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? আবির দু হাতে ইশারা দিয়ে বলল, কুল। ফাসলামো করেন আমার সাথে? সত্যি করে বলুন কয়জন? না, বলা যাবে না, তুই সবাইকে বলে দিবি। সত্যি বলবেন না? বলুন। গার্লফ্রেন্ড নেই, তবে একটা গোলাপি কালার বউ আছে। মেঘ ফুস করে শ্বাস ছাড়ল। ভ্রু কুচকে রাগান্বিত কণ্ঠে বলল, থাকেন আপনার গোলাপি কালার বউ নিয়ে, দরকার হলে লাল নীল হলুদ বউ নিয়ে থাকুন। মেঘ উঠতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে বসালো। তপ্তস্বরে বলল, আমার লাল নীলের প্রয়োজন নেই, গোলাপিটাই যথেষ্ট। ফাসলামি বন্ধ করুন, মেজাজ খারাপ হচ্ছে। কি আমার মেজাজ গো, তাও আবার একটু পর পর খারাপ হয়। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। তুইও আমায় এমন প্রশ্ন আর করবি না। করলাম না এমন প্রশ্ন। ফুচকা খেয়ে শেষ করে আবিরের সঙ্গে ফুপ্পির বাসায় আসছে। ফুপ্পি মেঘকে দেখে ভীষণ খুশি হয়েছে, সেই সঙ্গে বাসার সকলেই খুশি হয়েছে। আবির মেঘকে দূরে সরিয়ে রাখে বলে আবিরকে সবাই সবসময় বকা দেয়। ফুপ্পি তো বকেন, উল্টোপাল্টা কথা বলেন, মাঝে মাঝে গাঁটটাও দেন। মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে ফুপ্পিও কাঁদছেন। মেয়ে মানুষের মায়া একটু বেশিই থাকে। ফুপ্পির কথা মেঘের যেদিন শুনছে তারপর থেকে প্রতি রাতে ফুপ্পির কথা মনে পড়ে, মন খারাপ করে, কখনো কখনো কান্নাও করে। মাঝে মাঝে ভাবে আব্বু বড়াব্বু রাতে কিভাবে ঘুমান, ওনাদের কি বোনের কথা মনে হয় না? মেঘদের কান্না দেখে আবির ভারী কণ্ঠে বলল, তোমাদের চোখের পানিতে দুদিন পর পর রাস্তাঘাটে পানি জমে যায়। এভাবে কান্নাকাটি করো বলেই মেঘকে নিয়ে আসি না। আজকেও যদি কাঁদো তাহলে আর কখনোই নিয়ে আসবো না। দুজনের কান্নাই কমে এসেছে। আইরিন মজার ছলে বলে, ওদের কান্নায় যদি রাস্তায় পানি ওঠে, তোমার কান্নার কারণে নিশ্চয়ই বাংলাদেশে বন্যা হয়। আবির গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, সামনের বন্যার তোকে ভাসিয়ে দিব নে। ইহ, আমি সাঁতার পারি। তাহলে তো আরো ভালো, সাঁতার কেটে শ্বশুর বাড়িতে যাবি, আবার বাপের বাড়িতে আসবি। কিসের শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? আবির ফুপ্পিকে উদ্দেশ্য করে বলল, ফুপ্পি, তোমার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করছি। এই বর্ষার আগেই বিয়ে দিয়ে দেব। আইরিন আর্তনাদ করে ওঠে, না, কিসের বিয়ে? নিজের বিয়ের খবর নেই, আমার পেছনে লাগছে। তুমি আগে বিয়ে করো। আবির ঠাট্টা স্বরে বলল, আমি খবর পাইছি তুই জান্নাতকে খুব জ্বালাস। আমার বউকে জ্বালাবি না, তোর কি গ্যারান্টি আছে? তার কি গ্যারান্টি আছে? এজন্য তোকে বিয়ে দিয়ে তারপরে বিয়ে করব। আইরিন জান্নাতকে জিজ্ঞেস করলো, ভাবি সত্যি করে বলো, আমি তোমাকে জ্বালাই? জান্নাত এপাশ ওপাশ মাথা নেড়ে হেসে উত্তর দিল, কখনোই না। আইরিন মেঘকে শুধালো, মেঘ আপু, আমি কি তোমায় জ্বালাই? আবির মাথা নিচু করে জিভে কামড় দিয়ে বসে আছে, মনে মনে বলছে, এই মেয়েটা নিশ্চয়ই ফাঁসাবে। মেঘ স্বাভাবিকভাবে উত্তর দিল, কই না তো, তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে। এবার আইরিন আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, দেখছো, আমি কাউকেই জ্বালাই না। পরিস্থিতি স্বাভাবিক বুঝতে আবির বলল, সেসব পরে দেখা যাবে। ফুপ্পি, খুব ক্ষুধা লাগছে, দুপুরে খাইনি, খেতে দাও। জান্নাত বলল, আপনারা ফ্রেশ হন, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। 1-2 ঘন্টা গল্প করে মেঘকে নিয়ে বাসায় ফিরেছে। রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই আবির ভাইকে ডাকলো, আবির ভাই। আপনাদের ভার্সিটির ছেলেগুলো কি আপনার কলেজের? হ্যাঁ, 1 বেশ জুনিয়র ছিল। ওরা আপনার এত প্রশংসা করছিল কেন? আপনি কি করেছিলেন?
তুই কি সব শুনে ফেলেছিস? জি। কলেজে থাকাকালীন একটু ঝামেলা হয়েছিল, তখন স্যারদেরকে রিকোয়েস্ট করেছিলাম, এই আর কি। কী ঝামেলা সেটাই তো জানতে চাচ্ছি। জানতেই হবে। জি। ওরা কলেজে ভর্তির পর কিছুদিন নিয়মকানুন মেনে চলেছে, রেজাল্টও ভালো করছিল, কিন্তু 6 মাস পর থেকে কোথাকার কোন ছেলেদের সঙ্গে মিশে নেশা করে একাকার এক একটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছিল। পড়াশোনার অবস্থা নেই, নিয়ম মানে না, স্যারদের সাথে উগ্র আচরণ, পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে। সব মিলিয়ে স্যাররা সিদ্ধান্ত নিয়েছিল সব কয়টার বাবা মাকে এনে অপমান করে কলেজ থেকে বহিষ্কার করে দিবে। আমি কয়েকজনের মাধ্যমে জানতে পারি 2-3 জন বাদে সবগুলোর পারিবারিক অবস্থা খুব খারাপ। বাবা মা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ঢাকা শহরে ছেলেকে পড়াতে পাঠিয়েছেন, আর এগুলো সঙ্গদোষে নিজের জীবন ধ্বংস করছে। জানার পর নিজেরই কষ্ট লাগতেছিল। তারপর ওদের সঙ্গে কিছুদিন বসেছি, ওদের সবার গল্প শুনেছি, বুঝিয়েছি। তখন আমার ক্ষুদ্র মাথায় যা মনে হয়েছিল তাই করেছি আর কি। যখন দেখলাম ওরা আমার কথা একটু একটু মানতে শুরু করেছে, তখন স্যারদের রিকোয়েস্ট করলাম যেন পরবর্তী পরীক্ষা পর্যন্ত ওদের সময় দেয়। স্যারদের খুব আদরের স্টুডেন্ট ছিলাম বলে হয়তো স্যাররা মেনে নিয়েছেন। 3য় সেমিস্টারে মোটামুটি ভালো রেজাল্ট করেছে। তারপর আমিও চলে গেছি, ওদেরও খবর নেওয়া হয়নি। বাহ, কি আপনি খুব ভালো। ধন্যবাদ ম্যাম। আবির মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবারও অফিসে চলে গেছে। আজ 7 ফেব্রুয়ারি। ভার্সিটিতে যেতেই নজরে পড়ে অনেকেই গোলাপ হাতে ঘুরছে। কেউ কেউ বন্ধুদের দিচ্ছে, কেউ আবার বান্ধবীকে দিচ্ছে। মেঘ বন্যা এসব ডে কখনো পালন করে না, মনেও থাকে না কবে কী ডে। হঠাৎ মিনহাজ একটা গোলাপ এনে মেঘকে দিয়ে বলল, হ্যাপি রোজ ডে। বন্যার দিকে তাকিয়ে বলল, একটাই ফুল পাইছি রে, না হয় তোকেও দিতাম। এখন তোর বেবিকেই দিই। মেঘ আশেপাশে তাকালো, হঠাৎই মাথায় ভূত চেপেছে, গম্ভীর কণ্ঠে বলল, আমি তোর থেকে গোলাপ নেব না, শুধু আবির ভাইয়ের থেকে নেব। বন্যাকে দিয়ে দে। মিনহাজ না চাইতো বন্যাকে দিল, কিন্তু বন্যাও নেয়নি, বরং উল্টো বলল, তোদের ফুল নিতেও ভয় করে, কার মনে কি চলে তোরে জানিস। মেঘ আজ তাড়াতাড়ি করে বাসায় চলে আসছে। ছাদ থেকে একটা লাল টকটকে গোলাপ এনে সাথে একটা চিলকোট লিখে আবিরের রুমে রেখে আসছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরে দেখলো টেবিলের উপর গোলাপ আর চিলকোট রাখা। এগিয়ে গেল টেবিলের কাছে, চিলকোট হাতে নিতেই দেখলো চিলকোটের লেখা, আপনি মানুষটা রক্তিম গোলাপের মতন, যার কাটার আঘাতে শত শতবার ক্ষতবিক্ষত হয়েও তার মুগ্ধতায় পিছনেই ছুটছি। হ্যাপি রোজ ডে আবির ভাই। আবির গোলাপটা হাতে নিয়ে আলতোভাবে ঠোঁটে ছোঁয়ালো, মুচকি এসে বলল, আমার জীবনও তুই রক্তিম গোলাপের মতন, যাকে দেখলেই হৃদয়ে তুলপাড় চলে, প্রেমানুভূতি জেগে ওঠে বারবার। খুব ইচ্ছে করে গোলাপের প্রতিটা পাপড়ির ভাঁজে তোর আমার প্রণয়ের নিশান এঁকে দিই। ফুলের রানী গোলাপের মতো তোকেও আবিরের মহারানী বানিয়ে রাখি। আবির গোলাপ আর চিলকুট টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে নিচে নামলো। এই সুযোগে মেঘ চুপি চুপি আবিরের রুমে আসছে। চিলকুট আর ফুল যেভাবে রেখেছিল সেইভাবেই আছে দেখে মেঘের প্রফুল্ল মন সহসা খারাপ হয়ে গেছে। ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়লো। আবির ভাই এখনো দেখেনি ভেবে মেঘ আনন্দিত বদন বদলে গেছে। মাথা নিচু করে মনে মনে বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে হাঁটছে। আচমকা ভারী কিছুর সাথে কপাল ঠেকে বডি স্প্রের তীব্র ঘ্রাণ নাকে লাগতেই আবেশে চোখ বন্ধ হয়ে আসে। সামনে দাঁড়ানো ব্যক্তিটা যে মেঘের একান্ত ব্যক্তিগত প্রিয় পুরুষ তা বুঝতে বাকি রইল না। মেঘের ইচ্ছে করছে এই প্রশস্ত বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে, কিন্তু তা সম্ভব না। অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলে 2 কদম পিছিয়ে গেল। মেঘের দৃষ্টি তখনও আবিরের পায়ের দিকে। আবির সূক্ষ্ম নেত্রে চেয়ে রইল। মেঘের চুল খোলা, এলোমেলো হয়ে আছে চুল, মশার কামড়ে কপালের 2-3 জায়গায় দাগ হয়ে গেছে। উজ্জ্বল বর্ণের কপালে দাগগুলো লাল টকটকে দেখা যাচ্ছে। আবির খানিক ভেবে হাত দিল মেঘের সুদীর্ঘ চুলের মাঝ বরাবর। চুলের আঁক শুকিয়ে গেলেও মাঝামাঝি আর গোড়ার দিকে চুলগুলো এখনো ভেজা। আবির কুচকানো ভ্রুযুগল একসঙ্গে লেগে গেছে। দাঁত খিচে গম্ভীর কণ্ঠে বলল, এই অনিয়ম কি সারা জীবনে করবি? কথা শুনবি না আমার? মেঘ শশব্যস্ত চোখে তাকালো আবিরের দিকে। আবিরের ভারী কণ্ঠ শুনে মেঘের মুখটা আরো চুপসে গেছে। চাহনিতে শীতলতা, মন জুড়ে তার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আবির ভাই
চিলকুট দেখে কিভাবে রিয়েক্ট করবেন তাই ভাবছিল। আবিরের হাত তখনও মেঘের চুলে। দ্বিতীয়বার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কি বললাম আমি? আগে কোনো কথায় মেঘের কর্ণগহ্বরে পৌঁছায়নি। এটা আবিরকে কিভাবে বলবে? নিরুপায় হয়ে মেঘ উল্টে প্রশ্ন করলো, আমি কি করেছি? অসময়ে শাওয়ার নিয়েছিস কেন? দুদিন পর পর যে মাথায় ব্যথায় ভুগছিস মনে থাকে না? তোকে সকাল সকাল শাওয়ার নিতে বলেছিলাম, কথা মানিস না কেন? একদমে কথাগুলো বলল আবির। চোখে সাপ রুষ্টতা। মেঘ অনিয়ম সহ্য করতে পারে না সে। মেঘ মনে মনে উত্তর সাজাচ্ছে, কি বলবে এই যাত্রায় উদ্ধার হতে পারলে, সেসব ভাবছে। মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, ভার্সিটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কাল থেকে শাওয়ার নিয়ে তারপর ভার্সিটিতে যাবি, মনে থাকবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। ধমক খায়নি ভেবেই মনে মনে আনন্দিত হলো। আবির মেঘের চুল থেকে হাত ছড়িয়ে নিল। কপাল গুজিয়ে আবির পুনরায় আওড়ালো। এভাবে ভালোবাসার নিশান নিয়ে ঘুরতে লজ্জা লাগে না? মেঘ থতমত খেয়ে বলল, মানে কার ভালোবাসা, কিসের নিশান? আবির নিজের ফোনের সেলফি ক্যামেরা অন করে মেঘের সামনে ধরল। কপালের মাঝ বরাবর মশার কামড়ের 3টা দাগ, নাকের ডগায় একটা, থুতনির পাশে একটা, একটা গলাতেও আছে। মেঘ কি বলবে উত্তর খুঁজে পেল না। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, বুঝলাম মশাকে ভালোবাসিস, তাই বলে তাদের নিশান নিয়ে ঘুরতে হবে? মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবিরের মুখের ভঙ্গি দেখে মেঘের উষ্ঠ উল্টালো। আবির পাশ কাটিয়ে যেতে নিলে মেঘ তড়িঘড়ি করে বলল, আমি মশাকে ভালোবাসি না। তা তো নিশান দেখেই বোঝা যায়। আবির ছটপট উত্তর। মেঘ আবিরের পিছনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমি মশাকে না, আপনাকে ভালোবাসি, আপনি কি বুঝবেন না? আবির মুচকে আসলো। কথাটা ঠিকই তার কান পর্যন্ত পৌঁছেছে। সহসা হাসি থামিয়ে ঘাড় হালকা ঘুরিয়ে মেঘের দিকে আর চোখে তাকিয়ে বলল, মশারি টানিয়ে ঘুমাইস। দীর্ঘ কদম ফেলে আবির ব্যালকনিতে হাঁটছে আর মনে মনে বলছে, যে অঙ্গে আবিরের ভালোবাসার নিশান থাকার কথা, সে অঙ্গে অন্য কোনো নিশান আবির সহ্য করবে না। সেটা যদি সামান্য মশাও হয় তবুও না। রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করে বলে, মাহাদিবা ইজ মাইন। বললেই ফুস করে নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাসের তীব্রতায় বোঝা যাচ্ছে মশার প্রতি তার কতটা হিংসা কাজ করছে। রুমে ঢুকে দরজা বন্ধ করে ঘণ্টাখানেক মেঘের চিলকুটার গোলাপ হাতে বসে রইল। কল্পনায় কতটা পথ হেঁটে আসছে কে জানে। তারপর একটা ডায়েরির ভাঁজে গোলাপ আর চিলকুট রেখে শুয়ে পড়েছে। ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে। প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল ডে। আবির প্রতিদিন অফিস থেকে ফিরেই টেবিলে একটা চিলকুট দেখতে পায়। প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, এক একটা ডেতে এক একটা স্পেশাল চিলকুট, সাথে চকলেট, টেডি, কিছু না কিছু থাকে। কিন্তু আবিরের কোনো প্রতিক্রিয়া মেঘের চোখে পড়ে না। আবির অফিসে চলে গেলেই মেঘ ছুটে যায় আবিরের রুমে। খুঁজে নিজের দেওয়া চিলকুটগুলো, কিন্তু কিছুই খুঁজে পায় না। আবিরের রুমের প্রত্যেকটা জিনিস তালা দেওয়া। টেবিলের উপর রাখা বই, খাতা সব চেক করেছে, কিন্তু কিছু পায়নি। মেঘ বিড়বিড় করে বলে, হিটলারের বেটা জিনিসগুলো যেমন তালা দিয়ে রাখছে, নিজের কড়িটাকেও তালা মেরে রাখছে। যতই তালা দিয়ে রাখুক না কেন, আমি তালা ভেঙে হলেও আপনার হৃদয়ে জায়গা করে নিবই। আজ প্রমিস ডে। আবির অফিসের কাজ সকাল সকাল বেরিয়ে গেছে। মেঘু ভার্সিটিতে এসেছে। মনটা তেমন ভালো না। আশেপাশে সবাই সবাইকে এটা সেটা প্রমিস করছে। মেঘ তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। আবির ভাইয়ের থেকে চকলেট, টেডি যেখানে পায়নি, সেখানে প্রমিস ডেতে কোনো প্রমিস আশা করা বোকামি ছাড়া কিছুই না। এর মধ্যে বন্যা আসছে। মেঘের মন খারাপ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে বেবি? মন খারাপ কেন? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। এমনি তো না, অবশ্যই কারণ আছে। আবির ভাই কিছু বলেছেন? অথবা তানবীর ভাই? না। মিনহাজ, তামিমরা কিছু বলেছে? না। তাহলে হয়েছেটা কি? আজকে কি ডে জানিস? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, এসব ডে দিয়ে আমার কি কাজ? আমি জেনে কি করব? তুই বল। আজ প্রমিস ডে। দেখ চারপাশে সবাইকে প্রমিস করছে, আমায় কেউ প্রমিস করে না।
ওরে আমার বেবিটা, তোমার প্রমিস লাগবে, আগে বলবা না? বন্যা নিজের ওড়না থেকে একটা সুতো ছিঁড়ে মেঘের কনিষ্ঠা আঙ্গুলে পেঁচিয়ে মোলায়েম কণ্ঠে বলা শুরু করল, আজকের স্পেশাল দিনে আমি বন্যা তোকে প্রমিস করছি, আমাদের বন্ধুত্বর সম্পর্ক সারা জীবন অটুট থাকবে। জীবনে যতই ঝড় আসুক না কেন, সেই ঝড়ের কবলে দুজন পৃথিবীর দুই মেরুতে চলে যায় না কেন, তারপরও আমাদের বন্ধুত্ব একই রকম থাকবে। তোর যে কোনো বিপদে আমায় পাশে পাবি, আজে বাজে অজুহাত দেখিয়ে আমি কোনোদিন দূরে সরে যাব না, প্রমিস। হ্যাপি প্রমিস ডে বেবি। মেঘ সঙ্গে সঙ্গে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যা ছোট থেকেই খুব ম্যাচিউর একটা মেয়ে। মেঘ আর বন্যার মধ্যে মেঘ ঠিক যতটা দুষ্ট আর উগ্র, বন্যা ঠিক ততটাই শান্ত। দুষ্টামির জন্য মেঘ স্যার ম্যামদের কাছে অনেক বকা খেয়েছে। বন্যা যথাসম্ভব মেঘকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। মেঘের রাগ বেশি হওয়ায় সামান্য বেঞ্চে বসা নিয়েও স্কুল লাইফে বান্ধবীদের সাথে ঝগড়া লেগে যেত। সেখানেও বন্যা ঝগড়া মীমাংসা করে দিত, মেঘকে বুঝিয়ে রাগ কন্ট্রোল করাতো। বয়স বাড়ার সাথে সাথে মেঘের চঞ্চলতাও কমে এসেছে। বাড়িতে মিমার আদির সাথে টুকটাক দুষ্টামি করলেও বাইরে এখন খুব ভদ্র থাকার চেষ্টা করে। মেঘ যে পরিস্থিতিতেই থাকুক না কেন, বন্যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। বন্যাও মেঘকে বোনের মতোই যত্নে রাখে। এত বছর বন্ধুত্বেও বন্যা এত সুন্দর করে কখনো প্রমিস করেনি। মেঘও বন্যাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোকে প্রমিস করছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোর বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবো। তোর সাথে যত দুষ্টামি করছি, ঝগড়া করছি, রাগ দেখাইছি, ইনফ্যাক্ট এখনও কত রাগ দেখাই, তুই কি সুন্দর সব মেনে নেস। তোর মতো বান্ধবী পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। আমি খুব ভাগ্য করে তোকে আমার জীবনে পেয়েছি। তোকে কখনোই হারাতে চাই না। আমি খুব ভালোবাসি তোকে। বন্যাও আহ্লাদী কণ্ঠে বলল, আমিও খুব ভালোবাসি। মিনহাজ আর তামিম দুজনেই একসঙ্গে বলে উঠল, আহা গো, দুই বান্ধবীর কত প্রেম। মেঘ হাসি মুখে নিজের কনিষ্ঠ আঙ্গুলে ওদের সামনে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, দেখ, আমার বেস্টু আমায় প্রমিস করেছে। মিনহাজ মাথা চুলকে বলল, ওহো, আজ তো প্রমিস ডে, মনেই ছিল না। প্রমিস করতে হবে তো। মেঘ উঠে যেতে যেতে বলল, আমার বেস্টু আমায় প্রমিস করে ফেলেছে, এখন আমার আবির ভাইয়ের প্রমিস প্রয়োজন। আবির ভাই যদি একবার বলে কখনো ছেড়ে যাবে না, তাহলেই আমার জন্য যথেষ্ট। তোদের প্রমিস দিয়ে কি ঘোড়ার ঘাস কাটবো? এভাবে অপমান করলি, দেখবি তোর আবির ভাই তোকে প্রমিস করবে না। এটা আমার অভিশাপ। মেঘ হাতের কলম ছুঁড়ে মারে। কলমটা ঠিক মিনহাজের কপালে লাগে। মিনহাজ ব্যথায় উফ করে ওঠে। মেঘ রাগান্বিত কণ্ঠে বলে, শকুনের দোয়ায় গরু মরে না, আর যদি মরে তাহলে তোকেও মরতে হবে। মেঘ ক্লাস শেষ করে বাসায় আসছে। মনটা ভীষণ অস্থির। আবির ভাইয়ের প্রতিক্রিয়া বুঝতে পারে না বলে আজ কোনো চিলকুট লেখেনি। চিন্তা করছে সরাসরি আবিরকে বলবে। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সন্ধ্যার খানিক বাদে আবির বাসায় ফিরেছে। আবির রুমে ঢুকে টেবিলের দিকে তাকায়। আজ কোনো চিলকুট নেই দেখে আনমনে কপাল গোটালো। ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে চলে গেছে। প্রায় 30 মিনিট পর মেঘ আবিরের রুমে আসলো। আবির তখনও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল ছাড়ছিল। আগের ড্রেসিং টেবিলের ভাঙার পর সেটা পাল্টে নতুন একটা আনিয়েছে। আগেরটার থেকেও এটা অনেক বেশি সুন্দর। আবির রুমে না থাকলে মেঘ প্রায় এসে ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করে ছবি তোলে। আবিরের চুলের পানি ছিটকে গিয়ে মেঘের গায়ে পড়ে। মেঘ সেখানেই থমকে দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখল। আয়নায় তাকিয়ে কিছু একটা ভাবছিল। আবির হঠাৎ মেঘের উপস্থিতি বুঝতে পেরে কিছুটা নড়ে ওঠে। ঠান্ডা কণ্ঠে শুধালো, কিছু বলবি? আপনি কিছু বলবেন? না, কিছু বলার নেই। না, আজকে কি ডে বলুন তো? মানডে মানে সোমবার। কেন? এই ডে এর কথা বলিনি। আবির আর চোখে চেয়ে শুধালো, তাহলে কোন ডে? মেঘ শুকনো নেত্রে তাকালো, তপ্তস্বরে বলল, আপনার টেবিলের উপর রাখা চিলকুটগুলো দেখেননি? আবির ঠাট্টা স্বরে বলল, চিলকুট তুই রাখছিলি নাকি? মেঘ লাজুক হেসে চিবুক নামিয়ে বলল, জি।